নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়া আপনাদেরকে আরও একবার স্বাগত। 29 তারিখের আগে আজ শেষ রোববার। রোববার মানেই একটা জমজমাট উৎসবের আগের শেষ প্রচার, রোববারের প্রচার। আর দক্ষিণবঙ্গ মানেই আপনারা জানেন লাস্ট বেশ কয়েকবারের যা ভোট হয়েছে তাতে দক্ষিণবঙ্গ মানেই তৃণমূলের ঝড়। আর ঘটনাচক্রে আজকেই দেখছিলাম আবহাওয়া দপ্তর বলছে যে 29 তারিখ ঝড় হবে। আকাশে বাতাসে যেমন ঝড় হবে ঠিক তেমনি তৃণমূলেরও কি ঝড় হবে, এটা জানতেই আমি ঠিক যেখানে বসে আছি, বহু চর্চিত একটি জায়গা ফলতা। আর ফলতায় আমার পাশে যিনি বসে আছেন তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে ডান হাত, একেবারে কাছের থেকে কাছেরতম। ফলতাতে জাহাঙ্গীর খান ভোটে দাঁড়াবেন, এমএলএ হবেন, এটা একেবারে সময়ের অপেক্ষা ছিল। সেই 2021 থেকে ফলতাবাসী কবে থেকে আশায় আশায় বুক বাঁধছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 26-এ টিকিট দেবেন তাদের প্রিয় জাহাঙ্গীর দাদাকে, আর তারা সাজিয়ে দেবে বিধায়ক হবার রাস্তাকে। আমার পাশে যিনি রয়েছেন আপনারা সবাই চেনেন, আমার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, জাহাঙ্গীর খান। সংকেত মিডিয়া পর্দায় তোমাকে স্বাগত। ধন্যবাদ। ভোটের একেবারে শেষ 3 দিন বাকি আছে, আজ কাল পরশু বুধবারে ভোট। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে বলতে, আমরা সত্যি পরীক্ষার রুটিন দিলে যে পড়াশোনা করতে হবে এই মানসিকতা নিয়ে আমরা পড়াশোনা করিনি। ভালো ছাত্র আমরা সারা বছর পড়াশোনা করি, যেভাবে পড়াশোনা করা দরকার ঠিক সেইভাবে আমরা সারা বছর আমরা মানুষের পাশে থেকে সঙ্গে থেকে কাজ করেছি, মানুষের বিপদের বন্ধু হিসেবে পাশে থেকে সঙ্গে থেকে কাজ করেছি। সারা বছর মানুষকে আমরা সার্ভিস দিয়েছি। এটা আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় সর্বদাই বলেন যে মানুষের সঙ্গে থাকতে হবে। তাই আমরা সারা বছর 365 দিনের মধ্যে 365 দিন মানুষের জন্য সার্ভিস দিয়েছি। দিনের 24 ঘন্টার মধ্যে 18 থেকে 20 ঘন্টা মানুষের জন্য সার্ভিস দিয়েছি। এই যে এসআইআর হলো, এখানে বিরোধী দলের কোনো নেতাকর্মীকে দেখতে পাবে না, তারা ছিল না, তারা বরঞ্চ মজা নিয়েছে, আনন্দ করেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সমস্ত সক্রিয় কর্মী থেকে শুরু করে নেতা থেকে শুরু করে সবাই এসআইআর মানুষের পাশে থেকে সঙ্গে থেকে কীভাবে এনোমিনেশন ফর্ম ফিল আপ করে কীভাবে এসআইআর ভোটার লিস্টে নাম তোলা যায় তার দায়িত্ব আমরা নিয়েছি এবং সারা বছর মানুষের পাশে থেকে কাজ করেছি। তাই আমাদের বিশ্বাস ভরসা আছে মানুষ আমাদেরকে 29 তারিখে সকাল সকাল জোড়াফুল চিনে ভোট দিয়ে দুহাত ভরে আশীর্বাদ দেবেন, এটা আমরা বিশ্বাস করতে পারি। উনি এসআইআর এর কথা বললেন। আমি এই অফিসে কয়েকশোবার এসেছি এই 5 বছরে, এবং তাতে আমি বিভিন্ন সময় দেখেছি যে এসআইআর নয়, সাধারণ মানুষের যে কোনো রকমের প্রয়োজনে, যখন তিনি বিধায়ক ছিলেন না তখনও তার কাছে তিনি পঞ্চায়েত সমিতি 2018 থেকে পঞ্চায়েত সমিতির দায়িত্বে, 2023 থেকে আমরা দেখেছি জেলা পরিষদ দায়িত্বে, কিন্তু মানুষের আবেগ, মানুষের আগ্রহ, মানুষের ভালোবাসা কোথাও জাহাঙ্গীর খানকে নিয়ে। সেইখানে দাঁড়িয়ে এই যে সামনে ভোট, জয়টা তো বোধহয় মানে যে কটা জায়গাতে হাতে গুনে বলা যায় যে জয়টা সময়ের অপেক্ষা, সেটার একটা বা একদম প্রথম দিকে থাকবে যে বিধানসভা, সেটা ফলতা। তো এই জয়টা কি তোমার হবে, তোমার বস, তুমি যাকে বস বলে ডাকো, সেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হবে, নাকি ফলতাবাসীর হবে? কার জয় হবে এটা? নাকি সবার মিলিত জয় হবে? এটা সকলের মিলিত জয়, এটা মমতা ব্যানার্জির জয়, এটা অভিষেক ব্যানার্জির জয়, ফলতাবাসীর জয়, জাহাঙ্গীর খানেরও জয়, সকলের জয়, মিলিত জয়। আচ্ছা, নিজেকেও কিন্তু রেখেছে, আমি নিজেকে রাখিনি আর কি। তো যাকে যদি এবার বিধায়ক হয়ে আসো, কি কি কাজ করবে, কি কি কাজ বাকি রয়েছে? আমার প্রথম কাজ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটাকে এরপরে এস্টাবলিশ করবো। এস্টাবলিশ ছিল, আরও বেশি করে এস্টাবলিশ করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা সুন্দরভাবে চলছে, আরও যাতে সুন্দরভাবে স্বাস্থ্য ব্যবস্থা করতে পারে। আমার ফলতায় একটা হসপিটাল আছে, সেটাকে কীভাবে আরও ডেভেলপ করা যায়, আরও কীভাবে সার্ভিস ভালো দেওয়া যায়, আরও কীভাবে পরিষেবা দেওয়া যায় সেদিকটা লক্ষ্য রাখবো। একই সঙ্গে কর্মসংস্থান, আমার ফলতায় এসি জোটে অনেক কোম্পানি আছে, সেখানে যদি আরও যেগুলো ভালো চলছে সেগুলো আরও কীভাবে ভালো করা যায়, যেগুলো একটু ডাউন হয়েছে সেগুলো আরও কীভাবে এস্টাবলিশ করে আরও ভালোভাবে কি সেখানে যাতে বেকার ছেলেদেরকে আরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সেই দিকটা লক্ষ্য রাখবো। আর ফলতায় কিছু জায়গায় সামান্য আংশিক জায়গায় জলের সমস্যা আছে, প্রায় 100%-এর মধ্যে 15% জায়গায় জলের সমস্যা আছে, জলের লাইন গেছে, জল পৌঁছায়নি, ওটাকে আমরা ফুলফিল করবো।
আর একটাই আমার স্বপ্ন আছে, ফলতায় একটা বৈদ্যুতিক চুল্লি করলে, যেটা আমাদের ফলতাবাসী কেউ মারা গেলে কালীঘাটে যেতে হতে হয়, নতুবা বজবজ পৌরসভায় যেতে হতো। তা আমি চাইবো আগামী দিনে ফলতা বিধানসভায় একটা যদি আমরা বৈদ্যুতিক চুল্লি করতে পারি, তাহলে ফলতাবাসী তার যে সবদাহ করতে যে সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ অনেকটা হেল্প হবে। তাই এটা আমার ইচ্ছা আছে। আমি দেখেছি একেবারে সকাল থেকে রাত অবধি এই পার্টি অফিসে বসে প্রত্যেক দিন জেলা পরিষদে যাওয়াটুকু বাদে বা বজবজে যাওয়াটুকু বাদে মানুষের পরিষেবা দিয়ে এসেছো তুমি। বিধায়ক হয়ে গেলে কোথাও মানুষের যে এই হাতের সামনে, হাতের নাগালে পাওয়া, সেটা কি একটু দূরত্ব বেড়ে যাবে না? না না, আরও বেশি কাজ করার ইচ্ছাটা জাগবে। কারণ আমি 2013 থেকে 2018 পঞ্চায়েত প্রধান ছিলাম। পঞ্চায়েতে যতটা সময় দিয়েছি তার 90% বেশি সময় দিয়েছি মানুষের কাছে, পাবলিকের কাছে, জনসংযোগটা বেশি করেছি। মানুষের বিচার, সালিসি, জায়গায় ঝামেলা, যে কিছু হোক, আমি নিজে থেকে দাঁড়িয়ে স্পটে থেকে আমি আমিনকে দিয়ে মাপযোগ করে এইভাবে 2013 সাল থেকে আমি পঞ্চায়েত যখন প্রধান ছিলাম, এলাকা এলাকায় গিয়ে, বুথে বুথে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে আমি কাজ করেছি। আবার 2018 থেকে 23 পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। বিডিও অফিসে কম সময় দিয়েছি, কিন্তু পাবলিকের কাজে জনসংযোগটা বেশি করেছি। আবার 2023 থেকে 2026 এই 2 বছর কি 3 বছরে, এই 3 বছর আমি জেলা পরিষদ দেখবেন খুব কম যাই। আমাকে ফলো করে দেখবেন বা আপনারা খুঁজে দেখবেন, আমি খুব কম যাই। কাজের যেটা যতটুকু প্রয়োজন ততটুকু গিয়ে কাজটা কমপ্লিট করে দিই। বাকিটা আমি সংগঠনে মানুষের সঙ্গে সাক্ষাৎ করা, মানুষের সঙ্গে যোগাযোগ করা, মানুষের কথা শোনা, জানা, বোঝা, যতটা ইখতিয়ার ততটা কাজ করে দেওয়া, ইখতিয়ার বাইরে হলে সেটা না বলে দেওয়া, এবং মানুষের কাছে আমি বেশি সময় দিয়ে কাজটা করতে বেশি ভালোবাসি। তাই বিধায়ক শুধু না, আমি মানুষের কাছে না পৌঁছাতে পারলে বা মানুষ যদি আমাকে না আসে না, নিজেকে আমাকে বোরিং ফিল হয়। তাই মানুষের সঙ্গে বেশি কথা বলতে আমার ভালো লাগে, মানুষের কাজ করতে আমার বেশি ভালো লাগে। এটাই আমার যেন আনন্দ, এটাই আমার যেন মজা। মানুষের সঙ্গে বেশি কথা বলা, মানুষের উপকার করা, মানুষের কাজ করা, মানুষের কথা শোনা, এটাই আমার বেশি আনন্দ লাগে। অনেকে হয়তো ঘুরতে গেলে ভালো লাগে, আনন্দ করতে ভালো লাগে, বা কোনো হোটেলে আড্ডা মারলে ভালো লাগে, বা খেলা দিলে ভালো লাগে। আমার এসব ভালো লাগে না। আমার ভালো লাগে মানুষের কথা শুনবো, আমার একটার মধ্যে তাকে সামর্থ্য নিয়ে তাকে সাপোর্ট করবো এবং সহযোগিতা করবো, এবং মানুষের সঙ্গে যে সবসময় যোগাযোগ রাখা, কথাবার্তা বলা, এটা আমার সবচেয়ে বেশি আনন্দের জিনিস। বিরোধীরা ফলতার জাহাঙ্গীর খান সম্পর্কে বলে যে ফলতার ত্রাস, কিন্তু আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে যে তিনি এত বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারেন, সাধারণ মানুষের হয়ে কথা বলতে পারেন, যে বিরোধীরা কোথাও ফলতাতে মাটি খুঁজে পায় না। তাই জন্যই বোধ হয় ওই আঙুর ফল টকের মতো কিছু একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা করে। কি বলবে তুমি? দেখুন, আমি তো আমার এই বয়সে আজকে দিন পর্যন্ত আমার নামে থানায় একটা ডায়েরি পাবেন না, একটা কেসও পাবেন না। আমি তো নমিনেশন করেছি, কেসের সংখ্যা 0। তাহলে আমি সত্যিকার যদি খারাপ ছেলে হতাম, নোংরা ছেলে হতাম, বা গুন্ডা প্রকৃতি হতাম, বা ত্রাস প্রকৃতি হতাম, তাহলে আমার তো 10টা কাজ করে তো একটা ভুল হয়ে যেতে পারে। তাহলে আমি যদি ত্রাস হবো, তাহলে হাজার হাজার যারা কাজ তাদেরকে ত্রাস বলে, ঠিক? তাহলে আমার নামে একটা কোনো কেসও পাবেন না। শুধু আমার লাইফে না, আমার ফ্যামিলি, আমার বংশে কারোর নামে একটা কেস পাবেন না। আমার পূর্বপুরুষ, আমার বাবার পূর্বপুরুষ, আমার ঠাকুরদার পূর্বপুরুষ, তার আগে পূর্বপুরুষ, আমার বংশ পরিবার কারোর নামে একটা কেস পাবে না জীবনে। তাহলে আমি কোন বংশের ছেলে বা কোন বাড়ির ছেলে সেটা আপনারা অনুভব করতে পারছেন, যে বংশে কারোর নামে জীবনে কোনো কেস নেই। রেকর্ড খুলুন, 100 বছর 200 বছর রেকর্ড খুলুন, 200 বছরে একটা কেস পাবেন না। কিন্তু আমাকে আউট ফল টকের মতো আপনি ঠিকই বলেছেন যে আমার কাজ, আমার কর্ম, আমার চিন্তাভাবনা, আমার মানসিকতা, আমার বিবেক, আমার চেতনা অনেকে সহ্য করতে পারছে না, ইচ্ছা করছে, হিংসা করছে। তাই আমাকে রাজনৈতিক প্রতিহিংসা হোক বা ব্যক্তিগত প্রতিহিংসা হোক, সেই কারণে আমাকে ছোটো করার অনেক চেষ্টা করে। তাই অনেকে আউট ফল টকের মতো অনেক কিছু করছে, হাঁটতে পারে না, উঠুন মাখা বলছে। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা আপনারা যদি ফলো আপ করেন জানতে পারবেন। শুধু আমি না, আমার বংশের 200 বছরের ব্যাকগ্রাউন্ড খুললে যদি কারোর নামে একটা কেস থাকে বলবেন, এর থেকে আর বড় কী প্রমাণ দিতে পারে বলুন? ঠিক। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যা বলেন, তারা এইখানে বা এখানকার মানুষদের সম্বন্ধে তাদের বোধহয় কোনো ধারণাই নেই, যার ফলে হয়তো এইগুলো বলেন। কিন্তু আদৌতে জাহাঙ্গীর খান ফলতাতে একেবারে অভিভাবকের মতো সবাইকে সামলে রাখেন। এবং যতটুকু আমি জানি, আমি দেখেছি আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বিগত 5-7 বছরে, তিনি কিন্তু দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করেন। অন্য দলেরও যদি কেউ আসেন
কোনো সুযোগ বা কোনো আবদার নিয়ে তিনি কিন্তু জিজ্ঞেস করেন না এ কোন দলের আছে। এইটা কোথাও না কোথাও বোধহয় সঠিক, একেবারে সঠিক রাজনীতিবিদের জন্য, সঠিক রাজনীতিবিদের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় পরিচয় বোধহয়। এবং আরও একটা বড় ব্যাপার যে আমি দেখেছি যে ওনার মধ্যে একটা ইনোভেটিভ মাইন্ড আছে, সবসময় নতুন কিছু পরিকল্পনা করেন যে কী করে ভালো রাখা যায়। একটু আগে উনি বলছিলেন যে আগামী 5 বছর জিতে এলে কী কী করবেন। আমি ফলতা থেকে একটু বেরিয়ে যাই, তুমি বজবজের অবজারভার এবং এখনও মেটিয়াবুড়িরও দায়িত্ব নিয়েছো। লাস্ট 5 বছর আমরা দেখেছি বজবজের দায়িত্ব নিয়েছো, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ, মাথার উপর অনেক চাপ, কি করে সামলাও? আমি বললাম না আমার কাজ করতে ভালো লাগে, তাই আমাকে কাজের মধ্যে আমার সময় কাটাতে ভালো। অনেকে আমার খেলা দেখে সময় কাটাই, অনেকে ঘুরতে গিয়ে সময় কাটাই, অনেকে হোটেলে বসে আড্ডা মেরে সময় কাটাই, অনেক খাওয়া দাওয়া নিয়ে আনন্দ পাই। আমি মানুষের সঙ্গে থেকে কাজ করতে আমার আনন্দ লাগে, ভালো লাগে। তো এটাই যেন আমার হবি। তা আমি আমাকে যত কাজ দেবে সেটা করার মতো আমার সেই মানসিকতা ইচ্ছাটা আছে। আর হবে না বলে কিছু নেই। যদি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, ওনার যদি এই বয়সে যদি উনি গোটা বাংলা জুড়ে যদি লড়াই করতে পারে, এত কাজ করতে পারে, এত পরিশ্রম করতে পারে, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় উনি রাজ্য জুড়ে কাজ করতে পারে, তাহলে আমি সামান্য কয়েকটা বিধানসভাকে একটা জেলা দিয়ে কাজ করতে পারবো না? আমাকে যদি কাজ দেয়, আমি সেই কাজটা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমার ঘুমাই না। আমার জেদ প্রতিজ্ঞাটা আলাদা। আমি যেটা মনে করব তার শেষ দেখে ছাড়বো। তাতে আমার ঘুমোতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই। কাজ যতক্ষণ না শেষ করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না, খিদেও পাই না। তাই আমি সবসময় মনে করি কাজ সেরে বসো, শত্রু মেরে হাসো। আমি শত্রু আমার কেউ নেই, আর শত্রু মারতেও আমি চাই না। আমি চাই কাজের মধ্যে, মানুষের মনের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে জায়গা তৈরি করতে চাই। এই এনার্জি পাও কোথা থেকে? এটা আমার ছোটোবেলা থেকে আমার একটা হ্যাবিট বা আমার একটা অভ্যাস। অনেক ছোট থেকে তো ব্যবসা করতে, সেই ব্যবসা বোধহয় এখন বন্ধ করে ফেলেছো নাকি? না, চলছে। ব্যবসার সময় দিতে পারো? আমি সময় দিতে পারি না, ম্যানেজার আছে সব সময়টা দিচ্ছে, করছে, সব লোক আছে। বিজনেস তো করতে হবে, ঠিক। শুধু পড়াশোনা তো হবে না, বিজনেসটা তো মেন রাখতে হবে না। রাজনীতি করতে গেলে অনেক খরচা আছে, অনেক ছেলেদের সংগঠন করতে গেলে খরচা আছে। তার সব কিছুর প্রয়োজনে বিজনেসটা তো রাখতেই হবে। তার মানে রাজনীতিটা তার পেশা নয়, কিন্তু সেটা তার প্যাশন। রাজনীতি থেকে পয়সা ইনকাম করাটা তার লক্ষ্য নয়, বরং নিজের ব্যবসা থেকে প্রয়োজনে রাজনীতিতে যদি কিছু দিতে হয় সেটা দিয়েও রাজনীতিতে সাধারণ মানুষের যাতে করে ভালো হয় সেইটা ভাবছেন জাহাঙ্গীর খান। আর এটাই বোধহয় জাহাঙ্গীর খানের ইউএসপি। আর এই ইউএসপিকে ভর করে তার টিআরপি দিন দিন কিন্তু বাড়ছে। আগামী সময় বিধানসভায় গেলে কি নিয়ে দাবি দাওয়া তুলবেন? দেখুন, আমার ফলতা বিধানসভায় আমাদের নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় যেভাবে উন্নয়ন প্রচুর করেছেন। আর মানে পাবলিক আছে, আমি প্রতিটা 261টা বুথ আমার আছে ফলতায়, 261টা বুথে আমি নিজে সশরীরে উপস্থিত হয়েছি, র্যালি করেছি, প্রত্যেকটা বুথে আমি ঘুরেছি। তা মানুষের যে ডিমান্ড আছে, মানুষের ডিমান্ড বলতে কিছু নেই, সামান্য কিছু বললাম, জলের সমস্যা আছে, জলটার ডিমান্ড আছে, আর কেউ কিছু ডিমান্ড করেনি। আর ঘর বাড়িতে প্রচুর হয়েছে, রাস্তাঘাট প্রচুর হয়েছে। আমার একটা ইচ্ছা আছে যে ফলতা আগে কি হতো, শুটিং হতো, টলিউডের শুটিং হতো, দেখতেন বাংলা সিনেমার সমস্ত শুটিং ফলতা নদীর ধারে হতো। সেই নদীর পাড়টা ভেঙে গেছিলো, সেটা আমাদের এমপি সাহেব সেটাকে সৌন্দর্য করেছেন। ওই জায়গাটা একটু যদি আগে শুটিং যদি হতো, আগামী যদি একটা শুটিং করা যায়, সেই পরিবেশ তৈরি করা যায়, সেটার দিকে লক্ষ্য রাখবো। নদীর পাড়টা কীভাবে সৌন্দর্যন করা যায়, দিয়ে শুটিং যদি করা যায়, সেই দিকটা লক্ষ্য রাখবো। আর সত্যি কথা, এটা রাজনীতির মধ্যে নয়, এটা আমার ব্যক্তিগত দিক দিয়ে আমার চিন্তাভাবনা, মানসিকতা, ইচ্ছা যে আমি প্রতিটা বুথে যাওয়ার পরে মানুষের যে ডিমান্ড পেয়েছি মা বোনেদের, সেটা হয়তো সরকারিভাবে হিসাবে না পারলেও নিজের ব্যক্তিগত হিসাবে আমার ইচ্ছা আছে 150 মন্দির তৈরি করে দেওয়া। আচ্ছা, 150 মতো আমি হিসাব করেছি, 150 মতো মন্দির করে দিলে আমাদের এলাকার মা বোনেরা তারা এটাই বেশি ডিমান্ড করছে বা তার খুশি হবে। তা মানুষ যেটা চাইছে তার বাইরে তো আমি যেতে পারবো না, গণতন্ত্রে মানুষের কথা। তা মানুষ যখন চাইছে যে মন্দির কিছু করে দিলে তার খুশি হয়, তা আমি আমার ব্যক্তিগত দিক দিয়ে যতটা পারবো চেষ্টা করব যে 150 মতো মন্দির কিছু রেনোভেশন করা বা তৈরি করে দেওয়া। আর বাকিটা
এমনি মসজিদের সম্বন্ধে যারা আমার যে আসে, আমি আমার ব্যক্তিগত দিক থেকে যতটা পারি আমি একটু অনুযায়ী সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকি, কিন্তু আমি এলাকায় ঘুরে দেখেছি মন্দিরটার চাহিদা একটু আছে। আমার মানে এই কথা বলতে বলতে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন জাগলো আর কি। এই যে তুমি বলছিলে যে আমি বাড়ি বাড়ি গেছি, বুথে বুথে ঘুরেছি, আমার একটা কোথাও মনে হচ্ছিল যে প্রার্থী ঘোষণা হওয়ার পর দিন থেকে ভোটের দিন অবধি যদি তুমি এলাকাতেই না থাকতে, অন্য কোথাও ছুটি কাটাতে চলে যেতে, তাও কি তোমার জয় নিয়ে কোথাও সন্দেহ হতো? জয়টা তো সুনিশ্চিত ছিলই। মানুষ তো, তুমি এই 5 বছর 10 বছর 15 বছর, মানে 2013-তে তুমি বলছিলে 13 থেকে, তার জন্য এইটাকে ভাবি 13 বছর মানে 1 যুগেরও বেশি সময় ধরে যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছো, মানুষের সাথে মিশে গেছো, মানে একেবারে এই যে নাই 1 মাস আমি ছুটি কাটাই, দিতে এসে কাজ করা শুরু করব, তাহলেও কি কোথাও জয় নিয়ে প্রশ্ন উঠতো? যারা সারা বছর পড়াশোনা করে তারা তো পাস নিয়ে চিন্তা করে না, তারা ফার্স্ট বয় হওয়া হিসাবে চিন্তা করে। তা আমার চিন্তা তো ফার্স্ট হওয়া, সেটাই নিয়ে একটু তো চাপ। আচ্ছা আচ্ছা, সেটাই নিয়ে চাপ, আমি ফার্স্ট হবো না, সেকেন্ড হবো না, থার্ড হবো, ওটাই নিয়ে আমার চাপ। এছাড়া আমার ওই পাস করা নিয়ে আমার চিন্তা নেই, কারণ আমার নিজের প্রতি কনফিডেন্স আছে যে আমি মানুষের জন্য করেছি, আর মানুষও আমাকে ভালোবাসে, আমিও মানুষকে ভালোবাসি, কারণ আমি ওদের সব বাড়ির ছেলে, ঘরের ছেলে, ওরা আমার পরিজন, ফলতার মানুষ আমার পরিজন, তাই তাদের প্রতি বিশ্বাস আছে, তাই আমার পাস নিয়ে চিন্তা করি না। তাই আমি 294টা বিধানসভার মধ্যে কীভাবে প্রথম স্থান অধিকার করবো সেটা নিয়ে একটু চিন্তিত, সেটা নিয়ে হালকা চাপ, খুব বেশি চাপ নেই। আমি কাছে আছে, আমি আশা করি 29 তারিখে আমরা হওয়ার পরে আপনাকে 30 তারিখে বলে দিতে পারবো, 4 তারিখে 30 তারিখে বলে দিতে পারবো যে প্রথম স্থান অধিকার নিয়ে কতটা আমি স্যাটিসফাইড। গতকাল আমি উত্তরবঙ্গ থেকে ফিরলাম, তো ওখানেই ভোট করতে গিয়ে বিভিন্ন প্রার্থী, সব হেভিওয়েট প্রার্থী যারা, বা হয়তো কেউ মন্ত্রী ছিলেন, কেউ হয়তো হেভিওয়েট প্রার্থী অনেকবার ধরে দিচ্ছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে কত মার্জিন হতে পারে, কি হতে পারে। তো সেখানে আমি খুব একটা আশানুরূপ উত্তর পাইনি আর কি। তো আমি ফলতার কথা কিন্তু আমি ওখানে উদাহরণস্বরূপ বলে এসেছিলাম, তো প্রশ্ন করতে গিয়ে উত্তর বেরিয়ে এলো যে ফার্স্ট হওয়ার কথা ভাবছে। বোধহয় এরকমটাই রাজনীতিতে, সুস্থ রাজনীতিতে এই মানসিকতাই পেয়ে থাকা দরকার। 2 লাখ হবে? চেষ্টায় আছি। আরে বাহ, স্মার্ট প্রশ্ন, স্মার্ট অ্যান্সার। আমার কোথাও মনে হয়েছিল লাস্ট কয়েক বছর ঘোরাঘুরি করে যে হয়তো ফলতায় এবার রেকর্ড সংখ্যক মার্জিন হতে পারে যদি জাহাঙ্গীর খান প্রার্থী হয়েছেন। আমার একটা ভাবনা চিন্তা ছিল, সেটা মেলে কিনা, বা ওনার সঙ্গে ভাবনা চিন্তা যে কিছুটা মিলে গেছে, আমি এসব একটু ওনার সাথে আমি একটু কথাবার্তা বলছিলাম, তাহলে মানুষ দু হাত তুলে আশীর্বাদ করছে সবাই মিলে, সেই বিশ্বাসটা আমি রাখি। মানে পঞ্চায়েত ভোট বা অন্য ভোট যেখানে তুমি প্রার্থী নও, একমাত্র লোকসভা এবং বিধানসভায় তোমার এই দুজন, মানে তুমি এবং তোমার বস, দলমত বিশেষে সবাই আশীর্বাদ করবে 100%। বজবজ আর মিটিয়া বুরুজ কি হবে? ফার্স্ট সেকেন্ড থার্ড হব। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড থার্ড ছিলাম লোকসভায়, ফলতা ফার্স্ট ছিল, বজবজ সেকেন্ড ছিল, মিটাবুজ থার্ড ছিল লোকসভায়। সেই মার্জিনটা ধরে রাখার চেষ্টা করব। আচ্ছা, আর গোটা 294-এর মধ্যে তুমি বলছো যে ফলতাটাই ফার্স্ট হবে? চেষ্টায় আছি। বজবজ আর মিটিয়া বুরুজ সেকেন্ড থার্ড হওয়ার চেষ্টায় আছি। গোটা রাজ্যে? রাজ্যে নয়, দুটো রাজ্যেতে ছিলাম। মানে একদম সাংঘাতিক একটা আত্মবিশ্বাস, চেহারা যেমন গ্লো দিচ্ছে, তেমনি কণ্ঠস্বরেও কিন্তু সেই তৃপ্তি সব কিন্তু ঝরে ঝরে পড়ছে। 29 তারিখ কী হবে নিশ্চয়ই সেদিকে আমরা চোখ রাখবো। একটু পরেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার রোড শো আছে, তার ঠিক আগে আমাকে সময় দিয়েছেন উনি, সেই জন্য ওনাকে আরও একবার ধন্যবাদ। বাইরে চলছে তার জন্য প্রস্তুতি, আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিক শুনতে পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণ পরই চলে আসবেন এখানে, জাহাঙ্গীর খানের সমর্থনে রোড শো করবেন। আসলে জাহাঙ্গীর খান এমন একটা বিষয় বলছি আমি, ব্যক্তি নয়, বিষয়, যাকে নিয়ে সারা বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাবনার মধ্যে রাখেন। হয়তো 294খানা আসনের মধ্যে 1 বার 2 বার বা 3 বার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবেন, কিন্তু জাহাঙ্গীর খান আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় একই সুতোয় গাঁথা। আমরা 4 তারিখে দেখব যে 30 তারিখে জাহাঙ্গীর খান যা বললেন, যে হিসেব দিলেন 4 তারিখ, সেটা মেলে কিনা। 29 তারিখ নিয়ে
আমরা কেউ ভাবিত নই। সাংবাদিকরা কেউই হয়তো 29 তারিখে কী হতে পারে এটা নিয়ে ভাবিত হবে না। তাহলে আমার একটাই অনুরোধ থাকবে যে ভোট যেন পিসফুল হয়, সবাই সুন্দর করে ভোট দিতে পারে। শুধু একটা টেনশনের কথা বলি, এই যে শুনলাম যে ঝড় বৃষ্টি হবে, যদি সত্যি ঝড় বৃষ্টি হয়, কালবৈশাখী আসে, তাহলে কি হতে পারে? মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, অভিষেক ব্যানার্জিকে ভালোবাসেন, মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, আমাকেও ভালোবাসেন। ঝড় বৃষ্টি মাথায় নিয়েও মানুষ ভোট দিতে আসবে। আমি যখন 2013 সালে ভোটে দাঁড়িয়েছিলাম, প্রচুর ঝড় বৃষ্টি, মায়েরা আচার খেয়ে পড়ে গেছি, কাদা বৃষ্টি, মানে শাড়ি ভিজা অবস্থায়, ড্রেস ভিজে গেছে, সেই অবস্থায় ভোট দিয়ে বাড়ি গেছে। আমি বরঞ্চ অনেক ভোটারকে বলেছিলাম যে শাড়ি চেঞ্জ করে এসো বা ড্রেস চেঞ্জ করে এসো, তারপরে এসে ভোট দেবে। বলে না, 1 ঘন্টা 2 ঘন্টার কোনো ব্যাপার না, আমরা ভোট দিয়ে তবে বাড়ি যাব। ভোট দিয়ে বাড়ি গিয়ে আমাকে জিতিয়েছিল 2013 সালে। সেই সময় 2013 সালে যখন প্রথম লড়াই হলো। তা আজকের দিনে মানুষের জন্য আরও বেশি সময় দিচ্ছি, আরও বেশি সামনে দিচ্ছি, মানুষ আমাকে সেইভাবে ভালোবাসে, সেই বিশ্বাসটা আমার আছে। তাই ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক, সব উপেক্ষা করে মানুষ ভোট দেবে, দোয়া আশীর্বাদ দেবে, সেই বিশ্বাসটা আমি রাখি সবসময়। এটাই হচ্ছে মানুষের, সাধারণ মানুষ, জনসাধারণের ভালোবাসা রাজনৈতিক নেতাদের প্রতি। 29 তারিখ তারই প্রতিফলন ঘটবে বলে মনে করছেন জাহাঙ্গীর খান। কি হয় নিশ্চয়ই আমরা সেদিকে চোখ রাখবো আপনাদের সঙ্গে। আরও একবার শুভেচ্ছা, আশা করব যে ভোট ভালো হবে, আপনার যা লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। থ্যাংক ইউ। Subscribe our channel, press the bell icon.